আরশি যুগল প্রেম পর্ব ২১। বছর ঘুরে আবারও এসেছে বর্ষাকাল। রাত দিন অন্ধকার করে বৃষ্টি হচ্ছে। এয়ারপোর্টের লনে দাঁড়িয়ে সেই দিকেই তাকিয়ে আছে সুব্রতা। এমন একটি বর্ষার রাতেই সাদাপের সাথে দেখা হয়েছিল তার। খুব সাধারণ ছিল সেই সাক্ষাৎ, কিন্তু সময়ের পালা বদলে সাধারণ বিষয়টি হয়ে উঠেছিল অসাধারণ এবং অদ্ভুত। কাচের দরজার বাইরের সেই ঢালা বর্ষণের প্রতিটি ফোঁটায় ফোঁটায় সুব্রতা দেখতে পায় বিগত একটি বছরের স্মৃতি, হাসি কান্নার হাজারো অনুভূতি। আকাশের করুণ গর্জন, রাস্তার কাদা পানি সবই যেন গেয়ে চলেছে তাদের বিবাহিত জীবনের বছর পূর্তির গল্প। সুব্রতা দীর্ঘশ্বাস ফেলে চোখ সরিয়ে নিল। আজ আনিমুল হকের হজে যাওয়ার দিন। একটু আগেই ফ্লাইটে উঠেছেন আনিমুল হক। চারিদিকের ভারী বর্ষণ যেন তারই বিদায়ের শোকে কাতর। সুব্রতা এদিক ওদিক তাকালো। কিছুক্ষণ আগেও এয়ারপোর্টটা জনকীর্ণ ছিল, এখন তা শান্ত। সবার চোখে মুখে কেমন একটা দুঃখ দুঃখ ভাব। ওয়েটিং রুমের পাশেই দাঁড়িয়েছিলেন শফিক সাহেব। সুব্রতাকে তাকাতে দেখেই চড়া হাসি হাসলেন তিনি। সুব্রতার দিকে এগিয়ে এসে অপ্রস্তুত ভঙ্গিতে বললেন, বাবা এই ব্যাগটা ফেলে রেখে গেছে রে সুবি, আমার হাতেই ছিল। যাওয়ার সময় যে ট্রলিতে তুলে দিব সে খেয়াল ছিল না। কি সাংঘাতিক ব্যাপার বলতো, দিন দিন বুড়ো হয়ে যাচ্ছি রে। শফিক সাহেবের ডান হাতে কালো রঙের ছোট্ট একটি ব্যাগ। এই ব্যাগটিতে কোরআন, তাসবিহ, জায়নামাজ এই জাতীয় জিনিসগুলো গুছিয়ে দিয়েছে রাদিবা। আনিমুল হকের রোজ সকালে ঘণ্টাখানেক কোরআন তেলাওয়াত করার অভ্যাস। মাঝে মাঝে রাত জেগেও কোরআন তেলাওয়াত করেন তিনি, তাই এই ব্যাগটা সবসময় তার সাথেই থাকে। আজ কি মনে করে ছোট ছেলেকে এই ব্যাগটা বহনের দায়িত্ব দিয়েছে তিনি, আর তাতেই বেঁধেছে বিপত্তি। সুব্রতা হেসে বলল, দিন দিন মানুষ বুড়োই হয় চাচ্চু, দিন দিন কাউকে বাচ্চা হতে দেখেছ কখনো? শফিক সাহেব হাসলেন, বেশ লজিক কথা বলেছিস তো সুবি। তবে জুলিয়েট রেনারেস বলেছিল, ইটস নট হাউ ওল্ড আর ইউ, ইটস হাউ ইউ আর ওল্ড। সেই হিসেবে নিজেকে বৃদ্ধ হিসেবে মেনে নিতে একদমই রাজি নই আমি। ব্যাচেলার মানুষরা সবসময়ই যুবক থাকে, তাদেরকে বুড়ো বলা চলে না। চিরকুমার শব্দটা শুনিসনি? অনেকটা ওই টাইপ। সুব্রতা আবারও হাসল। শফিক সাহেবের সাথে কথায় পেরে ওঠা তার কর্ম নয়। সুব্রতার ধারণা শফিক সাহেব পৃথিবীর অসাধারণ মানুষগুলোর একজন, যার কাছে সব প্রশ্নেরই মজার মজার ব্যাখ্যা থাকে। তার সাথে থাকে অদ্ভুত সব তথ্য। শফিক সাহেব হাতের ব্যাগটা কাঁধে তুলে নিয়ে সুব্রতার দিকে তাকালেন। ভারী চশমায় ঢাকা চোখ দুটো তার চকচক করছে। তার মুখভঙ্গি বলে দিচ্ছে এই মুহূর্তে ব্যাচেলার মানুষদের যুবক বলা উচিত নাকি অনুচিত, তার ওপর ভিত্তি করে বিশাল ব্যাখ্যা দিতে চলেছেন তিনি। সুব্রতা শফিক সাহেবের মনোভাবটা বুঝতে পেরে অসহায় দৃষ্টিতে তাকালো। প্রায় সাথে সাথেই পেছন থেকে ডেকে উঠল সুব্রব, ছোট চাচু গাড়ি পেয়ে গেছি, জলদি এসো, আর একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে বিশ্রী অবস্থা হবে। শফিক সাহেবের কপাল কুঁচকে এলো। এমন একটা সেন্সিটিভ আলোচনার মাঝে সুব্রবের কথা বলাটা একদমই পছন্দ হচ্ছে না তার। শফিক সাহেবকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আবারও তাড়া দিল সুব্রব। সুব্রতা ঠোঁট চেপে হেসে বলল, চলো চাচ্চু, দেরি হয়ে যাচ্ছে। শফিক সাহেব হঠাৎই ভীষণ ব্যস্ততা নিয়ে বললেন, হ্যাঁ চল, গাড়িতে যেতে যেতে এই ব্যাপারে বিশদ ব্যাখ্যা দিব তোকে। এয়ারপোর্টের ছাউনি থেকে গাড়িতে উঠতে উঠতেই অনেকটা ভিজে গেছে সুব্রতা। ওনার কাঁধের দিকটা ভিজে যাওয়ার কেমন শীত শীত লাগছে। মাঝে মাঝে কেঁপে উঠছে শরীর। দুহাতে বাহু চেপে সিটে গা এলিয়ে আছে সুব্রতা। চাচ্চুর ভয়ঙ্কর সব ব্যাখ্যা থেকে বাঁচতে বেশ কিছুক্ষণ ঘুমের ভাব ধরে পড়েছিল সে। গাড়িটা ধানমন্ডি ঢুকে তাদের বাসার পথে নামতেই চোখ মেলে তাকিয়েছে সুব্রতা। গাড়ির কাজ পেয়ে নেমে আসা বৃষ্টির পানি দেখতে খারাপ লাগছে না তার। এই 2 ঘন্টার বৃষ্টিতেই রাস্তায় হাঁটু সমান পানি হয়েছে। কিছু পথশিশু সেই পানিতেই ঝাপাঝাপি করছে। প্রত্যেকের মুখেই ঝুলে আছে সুখ সুখ হাসি। বাচ্চাদের বৃষ্টি বিলাস দেখতে দেখতেই এক জায়গায় চোখ আটকে গেল সুব্রতার। সামনের একটা দোকানেই পরিচিত কাউকে দেখতে পাচ্ছে সে। মুহূর্তে তীক্ষ্ণ হয়ে এলো সুব্রতার দৃষ্টি। পার্স থেকে ফোনটা বের করে জলদি মেসেজ পাঠালো, তুমি ধানমন্ডি? ওপাশ থেকে তৎক্ষণাৎ উত্তর এলো, হ্যাঁ, তোমাদের বাসা থেকে কিছুটা দূরে একটা দোকানে দাঁড়িয়ে আছি, তুমি কি বারান্দায় দাঁড়াবে? সুব্রতা কোনো রকম চিন্তা না করেই উত্তর দিল, আমি আসছি। ফোনটা পার্সে ঢুকিয়েই কয়েকবার উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক তাকালো সুব্রতা। দ্রুত চিন্তা করতে চেষ্টা করছে সে। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর হুট করেই বলে উঠল,
ভাইয়া, আমাকে এখানেই নামিয়ে দিয়ে যাস তো। আমি একটু পুষ্পিদের বাসায় যাব, একটা নোট নেওয়ার ছিল, খুব ইম্পর্টেন্ট। এই বৃষ্টির মাঝে পাগল টাগল হয়েছিস নাকি? সুব্রতা অধৈর্য গলায় বলল, আজ তো একটা পাগলের সামনে বসে থাকলে আমার পাগল হওয়ার কি প্রয়োজন? বেশি ঢং না করে আমায় নামিয়ে দে প্লিজ। এখান থেকে রিক্সা করে চলে যাব আমি। এই বৃষ্টিতে রিক্সা কই পাবি? রাস্তায় কেমন পানি জমেছে দেখেছিস? তুই যতটা ভাবছিস ততটা বৃষ্টি হচ্ছে না ভাইয়া। আর একটু ভিজলে কিছু হয় না। পুষ্পির বাসায় গিয়ে চেঞ্জ করে নিলেই হবে। নামিয়ে দে না প্লিজ। সুব্রতাকে এই বৃষ্টিতে একা নামিয়ে দেওয়ার তিল পরিমাণ ইচ্ছে না থাকলেও চাচ্চুর সম্মতিতে নামিয়ে দিতে বাধ্য হলো শুভ্রব। নিজের হাতে থাকা ভেজা ছাতাটা সুব্রতার হাতে দিয়ে চোখ রাঙিয়ে বলল, তোর জন্য যদি আম্মুর কাছে আমার বকা শুনতে হয় তাহলে তুই শেষ। সুব্রতা মুখ ভেঙিয়ে সরে দাঁড়ালো। তাকে পাশ কাটিয়ে দ্রুত গতিতে এগিয়ে গেল শুভ্রবের নীলরঙা ট্যাক্সি। ধানমন্ডির একটা কনভেনশনারি শপের সামনে দাঁড়িয়ে আছে সাদাব। সুব্রতাকে বারবার কল দিয়েও পাওয়া যাচ্ছে না, মেসেজের রিপ্লাইও দিচ্ছে না। আচ্ছা, মেয়েটা কি সত্যি সত্যি এখানে চলে আসবে না তো? যদিও বৃষ্টি কমে এসেছে, তবু এমন একটা দিনে বাসা থেকে কি বলে বের হবে মেয়েটা? সাদাব চিন্তিত ভঙ্গিতে সুব্রতার নাম্বারে ডায়াল করলো। সুব্রতার কলটা রিসিভ না হলেও স্বয়ং সুব্রতা এসে দাঁড়ালো তার সামনে। সাদাব উদ্বিগ্ন গলায় বলল, কি দরকার ছিল আসার? আমি যেতাম তোমার বাসার নিচে। সুব্রতা জবাব না দিয়ে মিষ্টি হাসলো। ছাতা ভাঁজ করতে করতে বলল, ব্রাউন শার্টে ভীষণ সুন্দর লাগছে তোমায়। সাদাব হাসল, তোমার কাছে আমার সবসময় সুন্দর লাগে। আচ্ছা, ফ্রি তুমি? রাস্তার যা অবস্থা, হাঁটা তো সম্ভব নয়। কোনো রেস্টুরেন্টে বসবে? আমি তো অলওয়েজ ফ্রি, কিন্তু তোমার অফিস? সাদাব জবাব না দিয়ে সুব্রতার ডান হাতটা চেপে ধরে কনভেনশনারি শপ থেকে বেরিয়ে এলো। কিছুক্ষণ পর নিজে থেকেই বলল, অফিস ভালো লাগছিল না, তাই কয়েক ঘন্টার জন্য লিভ নিয়ে বেরিয়ে এসেছি। এটুকু বলে থামলো সাদাব। ফুটপাতের ওপর দাঁড়িয়ে রাস্তায় জমে থাকা পানির দিকে তাকালো। তোমাকে অনেক মনে পড়ছিল, এতবার ফোন দিলাম ধরলে না কেন? সুব্রতা অপরাধী দৃষ্টিতে তাকালো। মৃদু গলায় বলল, এয়ারপোর্টে ছিলাম, আজ দাদুর ফ্লাইট ছিল, এত ভিড়ভাট্টায় ফোনের দিকে খেয়াল করা হয়নি। সাদাব জবাব দিল না। এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খোঁজে সে। সুব্রতা তার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালো। কিছু দেখতে না পেরে ভ্রু কুঁচকে বলল, রিক্সা খুঁজছ? সাদাব সামনে দৃষ্টি রেখেই বলল, হুম, মানুষ খুঁজছি, আশেপাশে পথচারী নেই বললেই চলে। সুব্রতা কপাল কুঁচকে বলল, মানে? মানু? সুব্রতাকে কথা শেষ করতে না দিয়েই হুট করে তাকে কোলে তুলে নিল সাদাব। সুব্রতা চমকে উঠে কলার খামচে ধরল। মৃদু আর্তনাদ করে বলল, পড়ে যাব। কি করছো? নামিয়ে দাও প্লিজ, কেউ দেখবে। সাদাব ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কেউ দেখবে না। আশেপাশে কোনো মানুষ চোখে পড়ছে না। 10-15 মিনিট হাঁটলেই একটা রেস্টুরেন্ট। এটুকু সময় তোমায় নিশ্চিন্তে কোলে নিয়ে হাঁটতে পারবো। তুমি তো খুবই হালকা, ভাত টাত খাও না নাকি? কথাটা বলে বাচ্চাদের মতোই হাওয়ায় ছুঁড়ে আবারও লুফে নিল সাদাব। সুব্রতা ভয়ে চাপা আর্তনাদ করে বলল, পাগল হয়ে গেছো নাকি আজ? 5-10 মিনিটের রাস্তা হেঁটে যেতে পারবো আমি, নামিয়ে দাও। একবার পা পিছলে পড়লে কি সাংঘাতিক ব্যাপার হবে ভেবে দেখেছো? সাদাব শব্দ করে হাসল। হাসি মুখে বলল, এই পানি পেরিয়ে যাবে কিভাবে? ড্রেস ভিজবে। এখন প্রেমিক হিসেবে আছি, যত পারো খাটিয়ে নাও। 2 মাস পরে পুরো দমে হাজবেন্ড হয়ে যাব, তখন আর প্রেমিক পুরুষ সাজতে পারবো না। সুব্রতা মুচকি হেসে 2 হাতে সাদাবের গলা জড়িয়ে ধরল। সাদাবের চওড়া বুকে মাথা গুজে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। রাস্তায় জমে থাকা পানিতে ঝুপঝাপ শব্দ তুলে নিজ সংকোচে হাঁটতে লাগলো সাদাব। পানির শব্দ আর সাদাবের হৃৎপিণ্ডের গর্জন দুয়ে মিলে এক সংমোহনী সুরে গেঁথে গেল সুব্রতার সারা সংসার। ধানমন্ডি 4 নং রোডের একটি রেস্টুরেন্টে বসে আছে সাদাব সুব্রতা। তারা রেস্টুরেন্টে প্রবেশ মাত্রই শুরু হয়েছে ঢালা বর্ষণ। আর একটু হলেই ভিজে চুপচুপে হতো দুজনে। সাদাব শার্টের কলার ঝাড়তে ঝাড়তে মেনু কার্ডের দিকে ইশারা করে বলল, কি খাবে? সুব্রতা চেয়ারে ঠেস দিয়ে বসে এদিক ওদিক তাকালো। সাদাবের দিকে এক নজর তাকিয়ে বলল, তোমার যা ইচ্ছে। প্রতিবার তো আমার ইচ্ছেতেই খাও, আজ বরং তোমার ইচ্ছেতে খাবো। তাছাড়া আজ তুমি স্পেশাল গেস্ট। সুব্রতা ভ্রু কুঁচকে তাকালো। স্পেশাল গেস্ট মানে? তোমার মাথায় কি চলছে বলো তো? সাদাব মৃদু হাসল। মেনু কার্ডটা ঠেলে দিয়ে বলল, অর্ডার দাও।
সুব্রতা জেদ ধরে বলল, হুম, আগে বলো কাহিনী কি? কোনো কাহিনী নেই, অর্ডার করো। সুব্রতা মুখ ফিরিয়ে বলল, কাহিনী তো কিছু একটা আছেই। তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। তুমি ব্যাপারটা খোলাসা না করলে একটা দানাও পেটে ঢুকবে না আমার। ট্রাস্ট মি। সাদাব হাসল, হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, এত ধৈর্যহারা কেন বলো তো তুমি? আমি ধৈর্যহারা? তোমার মতো কৌতূহলহীনভাবে বসে থাকতে পারি না আমি। এবার তো বলো। বলছি, তার আগে মেনু থেকে কিছু একটা অর্ডার দাও। যত তাড়াতাড়ি অর্ডার দেবে তত তাড়াতাড়ি জানতে পারবে। সুব্রতা আগ্রহ নিয়ে সাদাবের দিকে তাকালো। সাদাবের কথা অনুযায়ী চটজলদি অর্ডার দিয়ে দিল। চোখ দুটো উত্তেজনায় চিকচিক করছে তার। চোখে মুখে উত্তেজনা যেন ঠিকরিয়ে পড়ছে। বাচ্চাদের মতো আগ্রহী দৃষ্টিতে তাকিয়ে আছে সাদাবের কথাগুলো শোনার জন্য। কিন্তু সাদাব কিছু বলল না। হঠাৎ করে ফোন নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়ল সে। সুব্রতা কিছু বলবে করতে করতেই টেবিলে খাবার নিয়ে গেল ওয়েটার। সুব্রতা বিরক্তি চোখে তাকাতেই টেবিলের মাঝ বরাবর ছোট্ট একটা পেস্ট্রি কেক চোখে পড়ল। কেকটা দেখে যতটা না অবাক হলো, তার থেকেও বেশি অবাক হলো কেকের ওপর ছোট্ট লেখাটা দেখে। সুব্রতা চোখ বড় বড় করে সাদাপের দিকে তাকালো। সাদা ফোনটা পাশে রেখে মৃদু হাসল। টেবিলের ওপর খানিকটা ঝুঁকে গিয়ে ফিস করে বলল, হ্যাপি অ্যানিভার্সারি শুভ্রানী। সুব্রতা ডান হাতে মুখটা চেপে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, তোমার মনে ছিল? সুব্রতার বাম হাতটা নিজের হাতে নিয়ে হাতের কবজিতে জড়িয়ে দিল একটি লকেট। নরম গলায় বলল, অ্যানিভার্সারি গিফট। গলায় পরিয়ে দিতে পারলাম না বলে সরি, নিজেই পরে নিও। সুব্রতা টলমলে চোখে হাসল, সাথে সাথে হেসে উঠল চোখের ভেতরকার আস্ত এক সমুদ্র। মা তোমাকে দেখতে চায়। পৃথা তো রীতিমতো লাফাচ্ছে। তোমার কোনো সমস্যা না থাকলে দেখাই। সুব্রতা অবাক হয়ে বলল, কিভাবে? ছবিতে? হুম। সুব্রতার ভ্রু কুঁচকাল। সচেতন চোখে চারপাশে দেখে নিয়ে বলল, তাহলে কি সরাসরি? কোনোভাবে ওনারা কি এই রেস্টুরেন্টে আছেন? সাদাব হেসে ফেলল। উঠে গিয়ে সুব্রতার পাশের চেয়ারে বসল। ফোনটা সামনে ধরে বলল, এইভাবে। সুব্রতার কথা শেষ না হতেই স্ক্রিনে মিষ্টি একটা চেহারা ভেসে উঠল। মেয়েটা উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, মাশাল্লাহ ভাবি, তুমি দেখতে কি মিষ্টি। ভাইয়া একদম ফার্স্ট ক্লাস চয়েস তোমার। ভাবি, আমি পৃথা, তোমার একমাত্র ননদ। আমি তোমায় তুমি করে বলছি বলে রাগ করনি তো? আমি বাকি দুই ভাবিকেও তুমি করে বলি। সুব্রতা কিছু বলবে তার আগেই বলে উঠল পৃথা, দাঁড়াও, মাকে ডাকছি আমি। মা তো তোমাকে দেখে একদম চমকে যাবে। সুব্রতা ছোট্ট নিঃশ্বাস ফেলল। পৃথা যে খুবই মিশুক এবং চঞ্চল মেয়ে তা এই কয়েক সেকেন্ডের কথাতেই বুঝে গেছে সে। পাশ থেকে ফিসফিস করে বলে উঠল সাদাব, বাসায় আমাদের বিয়ের কথা বলিনি। ওরা বিষয়টা পজিটিভলি নিবে না বলেই বলিনি। তারা জানে তুমি আমার গার্লফ্রেন্ড। মনের ভুলেও বিয়ের কথাটা বলে ফেলো না, ওকে? সুব্রতা মাথা নাড়ল। হঠাৎ করেই খেয়াল করল ভীষণ নার্ভাস লাগছে তার। গলাটা শুকিয়ে এসেছে। আচ্ছা, সাদাপের মায়ের সুব্রতাকে পছন্দ হবে তো? ওনার সামনে উল্টা পাল্টা কিছু বলে ফেলবে না তো? সুব্রতার এবার ভয়ও লাগছে, ভীষণ ভয়। ৮০ যুগল প্রেম পর্ব ২১ এখানেই শেষ করলাম। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।